আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডায়েটিশিয়ান ফারজানা ইভা। স্মার্ট প্যারেন্টিং অ্যান্ড ইজি ডায়েটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। জিঙ্ক একটি মিনারেলস যা আমাদের প্রেগন্যান্সিতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা অবশ্যই প্রতিদিন একটি রিকোয়ার্ড অ্যামাউন্টে একজন প্রেগনেন্ট মাদারকে খেতে হবে, বা সেটা প্রেগনেন্সি পূর্ব থেকে শুরু করে একদম প্রেগনেন্সির পর পর্যন্ত অবশ্যই মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? আমরা আসলে বলে থাকি যখন কখন আপনারা জিঙ্ক ইনটেকের প্রতি এক্সট্রা একটা অ্যাটেনশন দিবেন, যখন একজন বাচ্চা একদম চাইল্ডহুডে থাকে তখন, এবং বাচ্চাটা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে চলে আসে তখন, এবং একজন মা যখন প্রেগনেন্সিতে আসে তখন, এবং কেউ কেউ আছে বা আমাদের বাংলাদেশে অনেকেই আছে যাদের প্রোটিন ইনটেকটা সঠিক পরিমাণে হয়ে থাকে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিঙ্ক সে ঠিক পরিমাণে খাচ্ছে কিনা বা এক্সট্রা অ্যামাউন্টে ইনটেক করছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কেন বলছি? জিঙ্কের কিছু ফাংশন আছে, ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আমাদের বডির জন্য খুবই ম্যান্ডেটরি। সেক্ষেত্রে দেখা যায় যে জিঙ্ক হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট এবং গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে। ইমিউনিটি ফাংশনটাকে বুস্ট আপ করতে সাহায্য করে, আমাদের নার্ভাস সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে, এবং আমাদের জেনেটিক যে রেগুলেশন আছে সেটা মেনটেন করতে সাহায্য করে কিন্তু জিঙ্ক। এছাড়াও হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ যে ফাংশনগুলো আছে, অনেকেই হচ্ছে ফার্টিলিটি জাতীয় প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। হেল্পস আওয়ার বডিজ বিল্ড প্রোটিন, অর্থাৎ প্রোটিন বিল্ড আপ করতে কিন্তু সাহায্য করে, বা আমাদের বডিতে প্রোটিন যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক কাজ করে। এখানে আরো কিছু রোলের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে জিঙ্ক আমাদের বডিতে করে থাকে, সেটা স্কিন থেকে শুরু করে স্কিনের ওন হিলিং, হেয়ার গ্রোথ, যাদের চুল পড়া প্রবলেম আছে তাদের কিন্তু এই জিঙ্কের অভাবের কারণে হয়ে থাকে। ইমিউনিটি বুস্ট আপ করা, তারপরে হচ্ছে মেটাবলিজমটাকে ঠিক রাখা, তারপর আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ আমাদের হার্টের হেলথটাকে ঠিক মতো রাখা, এবং আদার যে সেন্সরি অর্গানগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেটাও কিন্তু জিঙ্ক করে থাকে। অনেকের অরুচিজনিত সমস্যা থাকে, সেটার অন্যতম একটি কারণ হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রিকোয়ার্ড ডায়েটারি অ্যালাউন্সেস ফর জিঙ্কের কথা বলা হয়েছে। আমি একটু প্রেগন্যান্সিতে ফোকাস করছি। যারা 14 থেকে 18 বছরের মধ্যে প্রেগনেন্ট হয়ে গিয়েছে তাদের প্রতিদিনের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 12 মিলিগ্রাম, এবং যারা 19+ ইয়ার্স এর মধ্যে আছে তাদের প্রতিদিনের ডায়েটারি রিকোয়ারমেন্ট হচ্ছে 11 মিলিগ্রাম। এবার আসি, যদি কোনো মা অ্যাকচুয়ালি জিঙ্ক ডেফিসিয়েন্সিতে ভুগে তার গর্ভাবস্থায়, তার কি কি ধরনের সমস্যা হতে পারে? তার ফার্টিলিটিটা কমে যাবে, বা তার যে ফেটালে যে বেবিটা আছে তার নিউরোলজিক্যাল ম্যাল ফরমেশন হতে পারে, তার হচ্ছে ইনহিবিটেড গ্রোথ, মানে গ্রোথটা রিটার্ডেশন হবে, নর্মাল যে একটা বেবি সাইজ সেখান থেকে বাচ্চাটার সাইজটা ছোট হবে, তার কনজেনিটাল ম্যাল ফরমেশন হতে পারে। এছাড়াও পোস্টপার্টাম হ্যামোরেজ, অর্থাৎ প্রসবকালীন সময় তার অতিরিক্ত ব্লিডিং হতে পারে জিঙ্ক ডেফিসিয়েন্সি যদি কন্টিনিউয়াস হয়। এবার সে প্রি এক্লেমশিয়াও একটা অন্যতম সিমটম, যেটা যেটা হচ্ছে যারা জিঙ্ক ডেফিসিয়েন্সিতে ভুগছে অনেক অনেক দিন ধরে, সে সকল মায়েদের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে। এখানে আরো কিছু জিঙ্কের ইম্পর্টেন্সের কথা বলা হয়েছে। আমরা এর আগে দেখে এসেছি যে ইমিউনিটি ফাংশনকে বুস্ট আপ করে, কগনিটিভ ফাংশনকে বুস্ট আপ করে, আমাদের বোন হেলথের জন্য খুবই ম্যান্ডেটরি একটা এলিমেন্ট হচ্ছে জিঙ্ক। এছাড়াও হচ্ছে আমাদের আইসের যে হেলথ, নর্মাল ভিশন মেনটেন করার জন্য কিন্তু জিঙ্ক ইম্পর্টেন্ট। ডিএনএ সিনথেসিস বা জেনেটিক্যাল যে মডিফিকেশন যা ফাংশন, এটার জন্য জিঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ফার্টিলিটি অর্থাৎ রিপ্রোডাক্টিভ যত ফাংশন আছে সেটা মেনটেনেন্সের জন্য কিন্তু জিঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা এখানে 4টা ফুডের কথা বলেছি যেটা হচ্ছে হাই সোর্স অফ জিঙ্ক। যেমন আমরা বিফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 12.3 মিলিগ্রাম পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার আসি, আমরা দেখব যে যাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি হচ্ছে তাদের আসলে কি কি সিমটম দেখা যায়। তাদের ডায়রিয়া হতে পারে, স্কিন ডিসঅর্ডার মানে স্কিন ডিজিজ হতে পারে, হেয়ার লস হতে পারে মানে চুল পড়ে যাওয়ার যে সমস্যা, তার গ্রোথটা ঠিক মতো হবে না, তার বিহেভিয়ারাল যে প্রবলেম গুলা, তো এগুলো ফাংশনাল ঠিকভাবে করতে পারবে না সে। এবার আসে ভিশন ইম্পেয়ারমেন্ট, তার চোখের সমস্যা হবে, দেখতে সমস্যা, এবং তার ইমিউনিটিটা সঠিকভাবে কাজ করবে না, দেখা যাবে কন্টিনিউয়াসলি বিভিন্ন ডিজিজে ভুগছে। যখন একজন মা জিঙ্ক ডেফিসিয়েন্সিতে ভুগে তখন দেখা যায় যে তার ফেটাল গ্রোথটা ঠিক মতো হয় না, তার ফেটালের ব্রেন ফাংশন ঠিক মতো হয় না, ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না। পরবর্তীতে দেখা যায় যে এই বাচ্চাটা যখন বড় দুনিয়াতে আসে তখনও তার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, তার বিহেভিয়ারাল এবং কগনিটিভ ফাংশন ঠিক মতো ডেভেলপ করছে না।
এখানে আমরা দেখিয়েছি জিঙ্ক ডেফিসিয়েন্সি কিভাবে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে। অলরেডি আমরা এই বিষয়টা নিয়ে অনেকটা কথা বলেছি। আর এখানে হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি যে আসলে জিঙ্ক ডেফিসিয়েন্সি হওয়ার ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে। যদি আপনার প্রোটিন ইনটেকটা কম থাকে, আপনার প্রতিদিনকার ডায়েটে যদি আপনার প্রোটিন ইনটেক সঠিক পরিমাণ থেকে প্রতিদিন একটু একটু করে কমতে থাকে, তখন দেখা যায় যে একটা সময় গিয়ে জিঙ্ক ডেফিসিয়েন্সি অনেক বড় আকার ধারণ করতে পারে। এবং আপনার খাবারে যদি অতিরিক্ত ফাইবার ইনটেকটা বেশি হয়ে যায়, তখনও কিন্তু সমস্যা হবে। এবং যাদের হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন রিলেটেড প্রবলেম আছে, অর্থাৎ হজমটা ঠিক মতো হয় না, খাবারটা ঠিক মতো অ্যাবজর্ব হচ্ছে না, বডিতে কাজে লাগছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা যায়। এছাড়া জেনেটিক্যাল ডিসঅর্ডার যাতে থাকে তাদের, এবার এর হচ্ছে অনেকে হচ্ছে প্রেগন্যান্সিতে থাকে বা ইনফ্যান্সিতে, যে বাচ্চারা আছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, তখন কিন্তু জিঙ্কের রিকোয়ারমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেটা যদি সঠিকভাবে আমরা ফুলফিল না করতে পারি, তখন কিন্তু এই জিঙ্ক ডেফিসিয়েন্সি মারাত্মক আকারে ধারণ করে। এর জন্য আমরা বলে থাকি, আমরা যারা ডায়েটিশিয়ান আছে তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যেকের বয়স অনুযায়ী, শারীরিক চাহিদা অনুযায়ী তার জিঙ্ক তথা অন্যান্য আদার্স যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেটা যেন সঠিক পরিমাণে থাকে, সেটাই কিন্তু আমরা নিশ্চিত করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডায়েটিশিয়ানের কনসালটেশন নিতে হবে এবং নিজে সুস্থ থাকবেন, আপনার বাচ্চারাও সুস্থ থাকবে ইনশাআল্লাহ।